ফর দ্য বেস্ট। তো দেখা যাক, আমি আমার একটুখানি তরকারি করি। চলে এলাম বন্ধুরা আবার তোমাদের সামনে। আজকে হচ্ছে 8ই আগস্ট আর বৃহস্পতিবার, আর এখন বাজলো 10টা 24। হ্যাঁ, একটু দেরি করে এলাম কারণ সব কিছু কমপ্লিট করে মিস্টার চ্যাটার্জিকে স্কুলে পাঠিয়ে, অর্থাৎ সব কাজ সেরে তারপরে তোমাদের সামনে এলাম একটু নিশ্চিন্তে। কেমন আছো তোমরা বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো। তো আজকে এলাম, একটু তো ঘোর ঘোর হয়ে আছে শরীরটা, এখনো আর কটা দিন যাবে আমার মনে হয় ঠিক হতে, হয়ে যাবে হয়তো, দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট। তো দেখা যাক, আমি আমার একটুখানি তরকারি করি, সেগুলো সবজিপাতি কাটতে বসি। আর মিস্টার চ্যাটার্জির খাবার আসবে যথারীতি মাছ, উনি যা চাইছেন সেই মাছ আসবে। এখন আমি বাজার করতে বলছি যে মাছ কিনে আনার জন্য, তো এখন দেখা যাক, বলছেন যে যাবেন, কবে যাবেন এখন ঠিক নেই, যতদিন না যাচ্ছেন আসছে। তো চলো আমি রান্নার কাজটা শুরু করি, সবজিপাতি আগে কাটি, তারপরে রান্নাটা করে নিই। রান্নাটা করা মানে ওই আমার জন্যই আর কি করা বেশি, কারণ ওনার তো সব রকমই আসছে, মাছ আসছে, ওনার তরকারিও আসছে, সবই আসছে। তো যাই হোক, দেখছো আবার একটু ঝিমিয়ে ঝিমিয়ে, তো ওরকমভাবেই চলবে। কাজ সারি, আর কি কি কাজ করব দেখা যাক, মানে যেটুকু পারবো সেটুকু তো অবশ্যই করব। আর তোমাদের সঙ্গে গল্প গাছা যদি ইয়ে হয় তো অবশ্যই করব। তো থাকো তোমরা সঙ্গে, সবার দিন খুব ভালো কাটুক। দিন তো সবার অনেক আগেই শুরু হয়ে গেছে, ভালো কাটুক, ভালো থেকো সবাই। চলো এবার চাই ফ্রিজ থেকে বার করি সবজিপাতি কাটার জন্য। তো যথারীতি তরকারি কাটতে চলে এসেছি। তরকারি বলতে, সবজি বলতে আজকে কাটা হচ্ছে ওই বাখারি তো বলে গো, আমি বললাম মন্টুকে আনতে দিলাম, বাখারি তো বললাম, তারপর ভুলে যাচ্ছি জানো নাম, যে বাখারি না অন্য কোনো নাম। হ্যাঁ, না বাখারি না গো, মনে পড়েছে, এইবার মনে পড়েছে এতক্ষণে, চিচিঙ্গা এটা, তাই না? বলো, আমি কিছুতেই মনে করতে পারছিলাম না, কাটতে বসে কোনো নামই মাথায় আসছিল না, তারপরে মনে হলো বোধহয় বাখারি, আর তাই ভাবছিলাম বাখারি, এতক্ষণে মনে পড়লো চিচিঙ্গা। অথচ আমি কিন্তু বলেছি মন্টু একটু চিচিঙ্গা নিয়ে এসো, বহুদিন খাইনি। হ্যাঁ, আমার অবস্থাটা তাহলে ভাবো একবার, মাথা থেকে পুরোপুরি বেরিয়ে গেছে, নামটাই মনে করতে পারিনি। ভাগ্যিস এখন বলতে এসে মনে পড়লো। তো চিচিঙ্গা খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও। আর আমি যে খুব খাই তা না, অনেক দিন পরই হয়, তো বাজারে বলে না দিলে তো কেউ আনবে না ঠিকঠাক করে। তো যাই হোক, মন্টুকে বলেছি, পেয়েওছে। তো পোস্ত দিয়ে যেমন ঝিঙে পোস্ত করি আমি তো সেইভাবেই করি। হয়ে গেছে আমার সবজি কাটা। তো আমি তো বললাম ঝিঙের পোস্তর মতোই করি, তোমরা কীরকম করো? তোমরা যদি কেউ অন্যরকম কোনো রেসিপি করো তো অবশ্যই জানিও কমেন্ট করে। নিত্য নতুন রেসিপি করতে তো ভালোই লাগে, তাই না? কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলেই তো এই রান্নাগুলো তো সর্ষের তেলেই করব। তো একটুখানি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। পোস্ত বাটলাম যখন, পোস্তর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাটা কুচিয়ে দিয়েছি। আর কালো জিরে দেখো রেডি করে রেখেছি। তেলটা গরম হওয়ার অপেক্ষা, কালো জিরে ফোড়ন দেবো, আর এই কাঁচা লঙ্কা কুচি দেবো, দিয়ে তারপরে চিচিঙ্গার সঙ্গে একটা আলু কেটে নিয়েছি। তো আর পোস্ত বাটা হয়ে গেছে আমার রেডি। তো চলো এবার তাড়াতাড়ি করে কাজটা সারি, কাজ বলতে রান্নাটা ঝটপট করে সারি, কারণ ওই যত তাড়াতাড়ি সব কাজ শেষ করব তত তাড়াতাড়ি একটু বসতে পারবো, তোমরা তো জানোই। চিচিঙ্গার আলুটা দিয়ে দিয়েছি অনেকক্ষণই
নুন দিয়েছি, গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। পোস্ততে সাধারণত আমি হলুদ দিই না, কিন্তু এটাতে একটুখানি আজকে দিলাম। আর এই দেখো পোস্তটা বেটে রেখেছি, বললাম না একটা শুকনো লঙ্কা দিয়ে, ওই জন্য লাল লাল হয়েছে আরও। তো পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি, আর একটুখানি মিক্সির বাটি ধুয়ে সেই জলটাও একটুখানি দিয়ে দেবো। আর আমি একটুখানি কী দেবো বলো তো, আজকে চিচিঙ্গাতে যদি এমনি সত্যি ঘরে নারকেল থাকতো তো নারকেল কোড়া দিলে বেশ ভালো লাগতো। তো নারকেল যেহেতু নেই, কি আছে ঘরে তোমরা জানোই, নারকেলের পাউডার রয়েছে। তো সেই নারকেলের পাউডার একটুখানি ফ্রিজে রয়েছে একটা কাটা, তো সেইটা আমি এই দেখো জলে গুলে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু নারকেলের টেস্ট মানে ওই যে কি আর বলবো, মানে যেটুকু হয় সেটুকুই। এই দেখো হয়েই এসছে প্রায়। গ্যাসটা আবার নিভে যায়, আর খুব মুশকিল হচ্ছে জানো তো, প্রায়ই বার্নারগুলো নিভে যাচ্ছে। ওই রেগুলেটরটা ঠিক করব করে করানো হচ্ছে না। আসলে ভাবি কি যে কোন সময় আবার যদি উল্টে পড়ি, যদি আবার রাঁধুনি রাখতে হয়, তাহলে তো গেল, আবারও তো শেষ করবে দায়িত্ব নিয়ে, তাই জন্যই আর কি। বন্ধুরা, কাজ করতে করতে একটু এলাম তোমাদের সঙ্গে গল্প করতে। খুব বেশি কাজ আজকে করতে পারিনি, যেটা করেছি সেটা হচ্ছে একটুখানি রান্না করে এলাম, একটু চিচিঙ্গা করলাম, তোমাদের তো বললামই, রান্না করে এলাম। এখন অপেক্ষা করছি, স্নানে যাবো, পুজো করবো, যে ওই মিস্টার চ্যাটার্জির খাবার আসে, তো হয়তো দেখা গেল আমি স্নানে গেলাম, তখনই বেল বাজালেন। তো যাই হোক, এক একদিন এক এক টাইমে, কালকে অনেক আগে দিয়েছিলেন, আজকে দেরি, মানে তার আগের দিন দেরি। এবার সেই অপেক্ষা করতে করতে তো মনে হলো একটু তোমাদের সঙ্গে বসে একটু কথা বলি। 1:32 বাজে এখন। তো কমেন্ট তো উত্তর দেওয়া হয়তো লিখে পাচ্ছি না সেটা, কিন্তু তাই মনে হলো, কমেন্ট অনেক দেখলাম, তাই মনে হলো একটুখানি বলি। তো একজন বলেছেন যে আর্থিক স্বাধীনতা অনেকেরই থাকে না, কিন্তু তাই বলে এরকম অবস্থা কারোর হয় না যে এরকম অসুস্থ হয়ে যায়। চাকরি না করেও বহু মহিলা রয়েছেন যারা চাকরি করেন না, কিন্তু তারা এরকম অসুস্থ নন। প্রথম থেকেই মানে একটা কড়া স্টেপ নিতে হতো, আত্মকেন্দ্রিক হতে হতো, তাহলে সেটা ঠিক ছিল। নিজের কথা ভাবতে হতো, আত্মকেন্দ্রিক হতে হতো। আর আর্থিক স্বাধীনতা না থাকলেও মানসিক স্বাধীনতা থাকে। তো সেটার আর্থিক স্বাধীনতার সঙ্গে কোনো যোগ নেই, মানে মানসিক স্বাধীনতা থাকে। তো এই বিষয়টা নিয়ে আমি বলি, আমার অন্তত মনে হয় ক্ষুদ্র বুদ্ধিতে আমার ভাই জ্ঞান খুব কম, আমার শিক্ষা দীক্ষা জ্ঞান গম্যি সব কিছুই অত্যন্ত কম। তবুও আমার যেটা মনে হয় যে আর্থিক স্বাধীনতা যদি না থাকে, তাহলে মানসিক স্বাধীনতা কিভাবে থাকবে? আর্থিক স্বাধীনতা নেই, মানসিক স্বাধীনতা আছে। হ্যাঁ, এটা হতে পারে। কখন হতে পারে? যখন কিনা অপরদিকে যে মানুষটি রয়েছে, অর্থাৎ লাইফ পার্টনার যিনি রয়েছেন, বা যে ফ্যামিলি রয়েছে, তারা পুরো সাপোর্ট দেয়। তারা যখন আর্থিক দিক থেকে স্বাবলম্বী না হওয়ার কারণে কোনো রকম তারা হিউমিলিয়েট করেন না, একজন মানুষকে যতটুকু মর্যাদা দেওয়া দরকার সেটুকু দেন। তো সেক্ষেত্রে অবশ্যই আর্থিক স্বাধীনতা না থাকলেও মানসিক স্বাধীনতা থাকে। তার ইচ্ছা মতন হয়তো তারা কোথাও বেরোতে পারেন, ইচ্ছে হলে বন্ধুদের সঙ্গে ঘুরতে পারেন, বাইরে যেতে পারেন, হাজব্যান্ডই দিচ্ছেন টাকা, সেই টাকায় মার্কেটিং করতে পারেন। মানে সেটা হচ্ছে আর্থিক স্বাধীনতা না থাকলেও মানসিক স্বাধীনতা থাকবে। কিন্তু সেই মানসিক স্বাধীনতা থাকার জন্য ওই যে বললাম, অপরদিকে যে মানুষটি রয়েছেন, লাইফ পার্টনার এবং ফ্যামিলি, তার অবশ্যই সাপোর্ট প্রয়োজন। তা না হলে কখনোই আর্থিক স্বাধীনতা না থাকলে মানসিক স্বাধীনতা আসতে পারে না। আর আরেকটা যে পয়েন্ট, যে আমার মতন অনেকেই চাকরি করেন না, তারপরেও তারা সুস্থ রয়েছেন। তো এই বিষয়টা অবশ্যই বহু মানুষই সুস্থ রয়েছেন। আমার বয়সের কেন, আমার থেকে 20 বছরের বড় মানুষও সুস্থ রয়েছেন, 25-30 বছরের বড় মানুষও সুস্থ রয়েছেন। আমি সুস্থ নই, সেটা আমার দোষে। যদি মনে হয় যে আমার দোষে, হ্যাঁ, আমার দোষেই আমি সুস্থ নই। আমি হয়তো কোনো অন্যায় করেছি, পাপ করেছি, তার ফলটা পাচ্ছি। হ্যাঁ, তো সেটাই বলতে হবে, তাছাড়া কি বলবো? কেউ অসুস্থ হয়ে গেলে এখানে বয়স দিয়ে বিচার্য বিষয় নয়। যদি কেউ অসুস্থ হয়ে যায়, তাহলে যদি কারোর মনে হয় যে কি করে হতে পারে, আমি অন্যায় করেছি, পাপ করেছি, আমি হয়তো লোকজনকে মারধর করেছি, কিছু করেছি বা করছি, সেটার জন্যই পাচ্ছি, তাই বলতে হবে, তাছাড়া আর কি বলবো, তাই না? তাই জন্যই। তো আর কেউ বলেছেন যে হ্যাঁ, ফ্রেন্ড সার্কেল কেন তৈরি করছেন না, কেন ফ্রেন্ড সার্কেলের সঙ্গে ঘুরতে যাচ্ছেন না, নিজেকে কেন ঘরের মধ্যে রেখে দিয়েছেন, বাইরে তো বেরোতে পারেন বন্ধু বান্ধব নিয়ে। ফ্রেন্ড সার্কেলের সঙ্গে বেরোতে সবাই পছন্দ করে, সবাই ভালোবাসে, সবাই, কেউ ঘরে, আমি বারবারই বলি, ঘরে কেউ আটকে থাকতে ভালোবাসে না। কিন্তু যারা সত্যিকারের বন্ধু আমার, তারাও কিন্তু
হয় সংসারে বিজি, নয় নানাভাবে বিজি। খুব যে তারা ঘুরে বেড়ায় এরকম নয়, যারা প্রকৃতই বন্ধু। কারণ সবাইকে বন্ধু বলে ভাবতে গিয়ে অনেক ঠকেছি, তো তাই জন্য এখানে আমি প্রকৃত বন্ধু যারা তাদের কথা বলছি। তো তারাও কিন্তু খুব ঘুরে বেড়াচ্ছে, যে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে এরকমটা ইউজুয়ালি আমি অন্তত জানি না। গেলেও কমই যায়, তারাও ব্যস্ত। তো এই হলো একটা ব্যাপার, যে নেই, যেখানে ফ্রেন্ডস যারা সত্যিকারের ফ্রেন্ডস তারা বিজি। আর আরেকদিন বলেছিলাম আমি যেহেতু নিজে গুটিয়ে গেছি, ঘরের মধ্যে আছি, আমাকে আর কেউ ডাকে না। হ্যাঁ, এক বান্ধবীর মেয়ের বিয়ে পরিষ্কার বলেই দিল যে তোকে বলছি না, অন্যদের কিন্তু ইনভাইট করেছে বারবার যাওয়ার জন্য, একদম মানে উঠে পড়ে লেগেছে যে তোদের আসতেই হবে, আমাকে কিন্তু বললো বলছি না। কি করতে পারি, আমাকে যদি ত্যাগ করে, কারণ দেখছে যে এ তো ঘরেই থাকে, একে ডেকে লাভ কী, একে ডেকে একে একটা কার্ড পাঠিয়ে লাভটা কী, কার্ডটা নষ্ট হবে। তাই জন্যে তো ফ্রেন্ড সার্কেল নিয়ে মানুষ ঘুরতে ফিরতে আনন্দ করতে সবাই চায়, আমিও চাই, কিন্তু সেটা এই মুহূর্তে নেই। আর আমি জোর করে কাউকে বিব্রত করতে চাই না, কারোকে নিয়ে যে এই চলো একটু ঘুরতে যাব, এই চল একটু যাবি, ফোন করে করে বলা না, এটা আমার দ্বারা সম্ভব নয়। আর একটা পয়েন্ট, যেটা আত্মকেন্দ্রিক হতে হতো প্রথম থেকেই, হয়তো আত্মকেন্দ্রিক হলে ভালো হতো, কিন্তু ওই যে পারিবারিক একটা শিক্ষা, যেখানে শেখানো হয়েছিল আত্মকেন্দ্রিক হবে না, স্বার্থপর হবে না, দেখিনি আত্মকেন্দ্রিকতা বা স্বার্থপরতা, দেখে বড় হয়নি, তো সেই কারণেই সেটা আয়ত্ত করতে পারিনি। আয়ত্ত করতে পারলে ডেফিনেটলি ভালো হতো, তার কারণ আজকের ডেটে দাঁড়িয়ে যারা আত্মকেন্দ্রিক স্বার্থপর তারাই জিতে যাচ্ছে, কিন্তু কী করব, স্বভাব, শিক্ষা, ওটা নিয়েই জন্মেছি। কাছ থেকেই দেখা, যে পরিবারটার সঙ্গে যুক্ত হয়েছিলাম, সেখানকার সকলেই খুব বেশি মাত্রায় আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর। তাই জন্যই তো ব্যবহার করেছেন তাদের প্রয়োজনে, এবং যখন যখন মানে প্রয়োজন ফুরিয়ে গেছে তখন গলা ধাক্কা দিয়েছেন। আমি গলা ধাক্কাটা ভালোবাসা বললাম, আমি দিয়েছেন। তো আজকের ডেটে দাঁড়িয়ে বহু গলা ধাক্কা খেয়েছি। তো আমি নিজের মতো এখন থাকতে চাই। এটাকে যদি স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা বলা হয় তাহলে হয়তো তাই, কিন্তু আত্মকেন্দ্রিকতা তখনই বলবো যখন আমি শুধু নিজের ভালোটা চিন্তা করব আর কারণ নয়। কিন্তু নিজের ভালোটা আমি চিন্তা করতে আজও পারি না, আজও সেটাকে প্রায়োরিটি দিই না, আজও প্রায়োরিটাইজ করি আমার সন্তান, তার বাবা, তারা কিসে ভালো থাকবে সেইটাকে প্রায়োরিটাইজ করি। নিজের প্রায়োরিটিটাকে আমি চিরদিন পেছনে রেখে দিয়েছিলাম, আজও তাই, আজকের ডেটে দাঁড়িয়েও তাই। তো স্বভাব, ওই যে যায় না মরলে কথায় আছে, কয়লা যায় না ধুলে, তো আমারও তাই। আমার এই স্বভাব নিয়ে জন্মেছি, এই স্বভাব নিয়েই মানে দেখে বড় হয়েছি। যে দুজন মানুষ সব থেকে কাছের মানুষ, মা এবং বাবা, তাদের মধ্যে আত্মকেন্দ্রিকতার নামও নিশান দেখিনি কোনো দিন। তো সেই কারণে তো এটাই হলো ব্যাপার, যে চলছে। আর একটা হচ্ছে যে আমার চেহারা দেখে আমি যে এত মানসিক চাপে থাকি বা এত অসুস্থ সেটা বোঝা যায় না, এটাও আমার দুর্ভাগ্য। এরপরে বোধহয় আমাকে ওই রুগ্নর মেকআপ করে না, আমি অবশ্য মেকআপ করতে জানি না, কিন্তু যেখানে রুগ্ন চেহারা দেখায় সেই রকম মেকআপ, হয়তো সেই রকম মেকআপ করে আসলে তবে বোঝা যাবে। কিন্তু উইদাউট মেকআপে আসি তো কোনো রকম কোনো মেকআপ থাকে না। এই যে ঘামছি, কোনো মেকআপের কিচ্ছু নেই যে। তো যাই হোক, আমাকে দেখে বোঝা যায় না যে মানসিক চাপে বা আমি অসুস্থ। অন ক্যামেরা এতটা বানিয়ে বলবো বলে মনে হয়? আচ্ছা, যদি মনেও হয়, এখানে এমন অনেক মানুষ আছেন যারা পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ রাখেন রেগুলার, তো তারা জানেন যে আমি কতটা অসুস্থ। ঠিক তারা জানেন। আমার একদম একান্ত এখানকার যে পরিচিত মানুষজন, তাদের কথা বাদ দিচ্ছি, এই পরিবারের যে সদস্য যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই এখন আমার খুব ঘনিষ্ঠ। ওভার ফোন তারা আমার খবর নেন। তো তারা কিন্তু জানেন যে আমি ঠিক কতটা অসুস্থ। আসলে কি ওই জিনিসটা করতে পারি না, যে যদি বিছানায় শুয়ে শুয়ে দেখাতাম যে এই পারছি না, তাহলে হয়তো কেউ বিশ্বাস করতো, আবার কেউ বলতো এটা নাটক। আমি যতক্ষণ পারি আমি ততক্ষণ চেষ্টা করি। হ্যাঁ, কেউ বলেছে কুড়ের বাদশা, হ্যাঁ গো, কুড়ের বাদশা। আমি কোনো কাজকর্ম করি না, কিচ্ছু করি না। আমার কতগুলো লোক আছে কাজের, দেখতে পাও না? হেল্পিং হ্যান্ড কতগুলো রয়েছে, 10-12টা রয়েছে। সব সময় আমাকে বিছানা থেকে পা নিচে নামাতেই হয় না। 10-12 জন হেল্পিং হ্যান্ড দেখতেই তো পাও ব্লগে।
মুখের সামনে খাবার ধরছে, স্নান করানোর জন্য বাথরুমে গিয়ে আমাকে নিজে স্নানও করতে হয় না, করিয়ে দেয় স্নান, জামা কাপড় পরিয়ে দেয়, মেডিসিন খাইয়ে দেয়, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু করে দেয়। 10 থেকে 12 জন হেল্পিং হ্যান্ড আছে। ব্লগে তো দেখতেই পান, যারা বলছে, যিনি বলেছেন যে আমি নাকি কুড়ের বাদশা, দেখতেই পান সারাদিন বিছানায় শুয়ে থাকি আর মুখে মুখে সব কিছু আমার যোগান দিয়ে দেয় লোকজন। যেটা বলে আপনাদের ভালো লাগে যারা বলছেন সেটাই বলুন, সেটাই বলুন। আমি নাটক করছি, অসুস্থ, শরীর খারাপের, এটা অভিনয় করছি, আসলে কিছুই না। যদি অসুস্থ হতাম তাহলে চেহারায় ফুটে উঠতো। আমার যদি অত্যধিক মেন্টাল স্ট্রেস থাকতো তাহলেও সেটা চেহারায় ফুটে উঠতো। চেহারা দেখে কখনোই মনে হয় না যে কোনো রকমভাবে আমি অসুস্থ বা কোনো রকম মানসিক স্ট্রেস নিয়ে চলছি। ঠিকই ধরেছেন যারা বলছেন, পুরোটাই অভিনয় করি আমি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনাদের কোনো চেনা জানা আছে টলিউড ইন্ডাস্ট্রিতে? প্লিজ তাহলে একটু যোগাযোগ করিয়ে দিন না। এত ভালো অভিনয় করতে পারি যখন, একবার ট্রাই করি না ওখানে। যদি কেউ চেনা থাকে আপনাদের, একটু একটা চান্স দিয়ে দেখতে একটু দিন না। এত ভালো ফাটাফাটি অভিনয় করি, অসুস্থতার, তারপরে কি মেন্টাল স্ট্রেস নিয়ে চলছি, এই অভিনয়গুলো এত সুন্দর করে ফুটিয়ে তুলছি আমি। তো আমার মনে হয় সেটা শুধু এইটুকু ইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে আরেকটু বড় আঙ্গিকে এটা প্লে করা উচিত। আমার এই যে প্রতিভাটা, এই মানে অভিনয় করার এই যে ক্ষমতাটা, সেটা একটা বড় অংশের মধ্যে এটা ছড়িয়ে দেওয়া উচিত, তাই না? একটু দেখবেন প্লিজ, প্লিজ, যদি টলিউড ইন্ডাস্ট্রিতে কোথাও থাকে। তো ঠিক আছে বন্ধুরা, একটুখানি বসেছিলাম তাই মনে হলো তোমাদের সঙ্গে কথা বলি। যারা আমাকে বোঝার তারা তো বোঝোই, আর যারা বোঝার নয় তারা তো কোনো দিনও বুঝবে না, তারা জানেও না, তারা আমার জীবনযাপনটা দেখেও নি। তো তারা খুব সুখী, তারা সুখী অবশ্যই থাকুক, সবসময় থাকুক। কিন্তু খারাপ এটাই লাগে যে আমার মতন বহু 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 মহিলা, বহু মেয়ে রয়েছে যারা প্রতিনিয়ত অনেক অনেক মানসিক চাপ নিয়ে চলছে, অনেক কষ্টের মধ্যে দিয়ে চলছে। তাদেরকে এইভাবে ছোট করবার, এভাবে হেয় করবার রাইট বোধহয় আপনাদের কেউ দেয়নি, কেউ দেয়নি আপনাদের। আমাদের জীবনের কষ্ট কি সেটা আমরা জানি, প্রতিনিয়ত যারা আমরা ফেস করছি এই জীবনটা। আপনারা দেখেননি, আপনাদের কাছে এটা মনে হচ্ছে অ্যাক্টিং, অভিনয়। আপনাদের মনে হওয়াটা আপনাদের মধ্যেই রাখুন প্লিজ। এভাবে আমাদের অসম্মানিত করবেন না। আমাদের মানে আমার মতন প্রচুর মেয়ে, মহিলা প্রচুর রয়েছে, তাদের এভাবে অসম্মানিত করবেন না। আপনারা অনেক সম্মানিয়া, আমি আপনাদের পায়ের নখেরও যোগ্য নই, জোর হাত করে বলছি, দয়া করে অসম্মানটা করবেন না। কারণ আমি কি জীবনযাপন করছি বা আমার মতন মহিলা মেয়েরা কি জীবনযাপন করছেন তার সম্পর্কে আপনাদের কোনো রকম ধারণাই নেই, কোনো সম্যক ধারণাই নেই, কোনো ধারণাই আপনারা পোষণ করেন না, কোনো সহমর্মিতাই নেই আপনাদের মধ্যে। মহিলা হয়েও অন্য মহিলাদের প্রতি বিন্দু মাত্র সহমর্মিতা নেই, নাই থাকতে পারে। আপনারা আপনাদের জীবনে সুখী থাকুন না, সুখী কেউ বারণ করেনি, কিন্তু পাশাপাশি এটাও সহমর্মিতা যখন দেখাচ্ছেন না, দেখাতে পারেন না, দেখাবেন না, কিন্তু প্লিজ অসম্মান করবেন না। কেমন আমরা হয়তো আপনাদের কাছ থেকে এই অসম্মানটা ডিজার্ভ করি না, কারোর কাছ থেকেই করি না, কিন্তু আমাদের ভাগ্য আমাদের এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। প্লিজ আপনারা অন্তত অসম্মান করবেন না, তাতে আমার মনে হয় আপনাদের সম্মান কিন্তু খুব একটা বৃদ্ধি পাচ্ছে না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন শেষ করলাম আমার বকবকানি, কারণ আমি খুব কাজ আজকে শেয়ার করতে পারি না, সব দিন পারি না, আর বলেও লাভ নেই, কারণ আমার শরীরের কি কন্ডিশন যারা জানার তারা জানে, আর যারা জানার না তারা এটাকে নাটক বলেই বলবে। তো ঠিক আছে, আমি এই নাটক করেই চালাচ্ছি, যতদিন পারবো নাটক করেই চলবো। এই নাটক স্ক্রিপ্টেড, সকালবেলা ঘুম থেকে উঠে এই যে খাতা নিয়ে বসে এই যে স্ক্রিপ্ট লিখি এই খাতাতে। হ্যাঁ লেখা আছে, লেখা দেখতে পাবেন, হ্যাঁ লেখা দেখতে পাবেন। এই যে আসলে কি একটু লেখালেখি করার ইচ্ছে আছে, তো অনেক দিন থেকে আরম্ভ করেছিলাম। দুটো, যদিও অশিক্ষিত বললে হাসবেন যারাই, দুটো উপন্যাস লেখার চেষ্টা করছিলাম, সেগুলো হাফ ডান হয়ে রয়েছে।
তো যাক বন্ধুরা, অনেকক্ষণ বকর বকর করলাম, মিস্টার চ্যাটার্জির খাবার চলে এসেছে, খাবারটা নিয়ে নিলাম। তো আমার বকবকানি আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, হাসি খুশি থেকো, আর আমার পাশে আমার সাথে যেমন আছো সেরকমই থেকো। যদি ভালো লাগে আজকের ব্লগটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসোনি, ঝটপট চলে এসো আমার পরিবারে। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর সব সময় পজিটিভ থাকো।